অ্যাক্টিং এর সায়েন্স যেটা বলা হয়, প্রথম আমি মনে করি, পরবর্তীতে অনেক কিছু বেরিয়েছে। আপনি ঘুমাতে পারেন অসুবিধা নেই। তো এইটা, এই পবিত্র সাগরের বইটা যদি আপনারা মন দিয়ে পড়েন, তাহলে দেখবেন এখানে একটা শুধু টেলিভিশনে কি হয়েছে, কে এসছে, কি নাম, তার থেকে বড় হলো একটা গণমাধ্যমের যে কি বিশাল ভূমিকা থাকতে পারে, কি বিশাল প্রভাব থাকতে পারে সমাজের উপরে, মানুষের উপরে, এটা পড়লে বোঝা যায়। এবং আমি আব্দুল্লাহ আবু সাইদের যে লেখা, সেটা যে ভূমিকা লেখা, সেখানে একটি কথা উনি লিখেছেন, সেটা হচ্ছে যে উনি একটা কথা লিখেছেন যে পবিত্র সাগরের স্মৃতি ঈর্ষণীয়। মানে আমাদের অনেকের যা কিছু মনে নাই, উনি কিন্তু লিপিবদ্ধ করে গেছেন পুরো তার এই বইয়ের মধ্যে। সুতরাং এই বইটি পড়লে পরে আপনি মোটামুটি ভাবে বাংলাদেশের ইতিহাস, মানে বিশেষ করে আমাদের মিডিয়ার ইতিহাস জানতে পারবেন। এবং আপনি খেয়াল করতে, হারুন ভাই যথার্থ বলেছেন, জামিদ চৌধুরী, তারপরে হচ্ছে করিম সারাফি, তারপরে হচ্ছে আব্দুল্লাহ মামুন, আতিকুল্লাহ চৌধুরী। আতিকুল্লাহ চৌধুরী রেডিওতে কাজ করতেন, তাকে ডেকে আনা হয়েছে। আব্দুল্লাহ মামুন সংবাদ পত্রিকায় কাজ করতেন, তাকে নিয়ে আসা হয়েছিল। মুস্তাফা মনোয়ার, বেসিক্যালি পেইন্টার, তিনি এসেছিলেন। আপনি চিন্তা করুন কত অদ্ভুত সুন্দর প্রতিভা, যাদেরকে বেছে বেছে টেলিভিশন নামক একটি মাধ্যমে সংযুক্ত করা হয়েছিল। এইগুলো তার বইতে কিন্তু সাংঘাতিকভাবে আছে। অদ্ভুত একটা জায়গা আছে, যেটা হলো 25শে ডিসেম্বর 1964 সাল। সে সময় যখন টেলিভিশন ওপেন হচ্ছে, ডিআইটিতে আইয়ুব খান সাহেব আসবেন। যেটা সাগর ভাইয়ের বই থেকে আমি পেয়েছি, সেটা হলো যে ওই সময় পল্টন ময়দানে বেগম ফাতেমা জিন্নাহ সাহেবের বোনের জনসভা হচ্ছে। আইয়ুব খানের প্রোটোকল বলছে যে তিনি ওখানে আসতে পারবেন না, বিকজ ফাতেমা জিন্নাহ ছিলেন বিরোধী দলের। ইলেকশনের আগে পরে, সে সময় স্পেশাল ইলেকশন হতো, তারপরে তিনি এসেছিলেন। এবং এই নিউজ কিন্তু পরবর্তীতে কাভারেজ করা হয়, যেটাও ফরিদুর সাগরের বইতে আছে। আমার কাছে অদ্ভুত লাগছে অনেকটাই, মানে এই ইতিহাসগুলো আমরা জানি না, এই ইতিহাসগুলো আমরা বিস্তৃত হয়ে যাই। আমরা এমনিতেই বিস্তৃতি প্রবণ জাতি, আমরা অনেক কিছু ভুলে যাই। সেই হিসাবে এই বইটিতে সমস্ত কিছু লিপিবদ্ধ করা আছে, যেটি কেউ শুধু পাঠ করে যদি, তাহলে বাংলাদেশ টেলিভিশন সহ বাংলা টেলিভিশনের যে ইতিহাস উঠে আসবে। এবং অদ্ভুতভাবে শিরোনাম সেটা হচ্ছে বাংলা টেলিভিশনের 50 বছর। বাংলাদেশের টেলিভিশনের 50 বছর লেখেননি উনি, উনি লিখেছেন বাংলা টেলিভিশনের। আপনারা অনেকেই জানবেন না, তরুণ আপনারা, ভারতে কিন্তু প্রথমে টেলিভিশন অনেক পরবর্তীতে এটা এইভাবে বৃদ্ধি পেয়েছে। প্রথমে কিন্তু যখন নেহরুর সময় এসেছিল, জওহরলাল নেহরুর সময় যখন প্রধানমন্ত্রী, তখন টেলিভিশনের কথা কিন্তু উঠেছিল, টেলিভিশন আমরা চালু করি। উনি বলেন না, আমি আগে রেডিওটা সবার কাছে অ্যাভেলেবল করতে চাই। সো প্রতি স্টেটে দেখবেন সেই সময় আর কিছু থাক বা না থাক, অল ইন্ডিয়া রেডিও, উড়িষ্যা অল ইন্ডিয়া রেডিও, কলকাতা অল ইন্ডিয়া রেডিও, দিল্লি অল ইন্ডিয়া রেডিও, বম্বে আকাশবাণী হিসাবে এসছে। রেডিওটা কিন্তু সবার কাছে সহযোগ্য হয়েছে। পরবর্তীতে দূরদর্শন হলো, এবং দূরদর্শন আস্তে আস্তে, সেই দূরদর্শন কিন্তু আমাদের যে টেলিভিশনের যে রিচনেস, এইটা তাদের কাছে ছিল না। ইটস ট্রু, পাকিস্তান টেলিভিশন কিন্তু অনেক এগিয়ে ছিল। এমনকি পাকিস্তান আমাদের শত্রু, আমাদের হত্যা করেছে আমরা জানি, কিন্তু পাকিস্তানের কালচার ইটসেলফ ওয়াজ ভেরি স্ট্রং। পাকিস্তানে এখন অনেক ভালো ভালো নাটক হয়, কিন্তু পাকিস্তানের ওই স্বৈরতন্ত্র বা পাকিস্তানের অনেকগুলো কারণে কিন্তু পাকিস্তানের যে নিজস্ব কালচার, সেটা কিন্তু খুব পাকা নিতে পারেনি। এখন এই যে ইতিহাস, এইটা কিন্তু লিপিবদ্ধ করার জায়গা নেই।
দিল্লিতে যখন আমরা ৮০-৮২ সালের দিকে আমরা দিল্লিতে গিয়েছিলাম, তখনই কিন্তু বাংলাদেশের টেলিভিশন নাটক নিয়ে ওখানকারই লোকজন আমাদেরকে, যারা হিন্দি ভাষাভাষী, তারা বলছেন তাদের নাটকের স্ট্রং হয়। তখন VHS ক্যাসেট সহ অন্যান্য বিভিন্ন মাধ্যমে কিন্তু যাওয়া শুরু করেছে। পাকিস্তান টেলিভিশনের নাটকগুলো ভীষণ স্ট্রং এবং আমাদের এখানকার নাটকগুলো ভীষণ স্ট্রং। আপনারা জানেন একটা সময় বলা হতো যে ওইখানে কলকাতায় আরেক ঘড়িবাড়ি লাগিয়ে আমাদের নাটক দেখা যায় না, ঘড়িবাড়ি বলছে যে অ্যান্টেনা আর কি। ইট ওয়াজ সো স্ট্রং। ফরিদুজ্জামান সাগরের বইতে আছে যে সেই ঐতিহ্য, দুঃখের সঙ্গে বলা যে সেই ঐতিহ্য, সেই পারঙ্গমতা আমরা হারিয়ে ফেলেছি। আমি অভিনয় করি এখনো টেলিভিশনে। আপনারা যারা অভিনয় এবং বা প্রযোজনা বা পিছনে কাজ করতে বা পরিচালনায় আসবেন, একটা জিনিস কিন্তু সবার মনে রাখা দরকার, সেটি হলো এই যে প্রতিটি কাজের পিছনে একটা প্রবল পরিশ্রম থাকে। আমি আপনাদের সামনে মার্জনা চেয়ে নিয়ে বলছি যে সেই পরিশ্রমটা আজকাল অনুপস্থিত। বাংলাদেশ টেলিভিশনে মিনিমাম 4 দিন রিহার্সাল হতো। সেই রিহার্সাল একটা ফিস ছিল, রিহার্সালে না গেলে সেই ফিস কাটা হতো। এবং আনপ্রিপেয়ার্ড আপনি অনসেট স্টুডিওতে নাটক হতো, সেই স্টুডিওতে নাটকে আপনি যদি আনপ্রিপেয়ার্ড, আপনার লাইন স্ক্রিপ্টে নাই, আপনি জানেন না আপনার ক্যারেক্টারকে, আপনি কি করবেন জানেন না, আপনি কি মেকআপ নেবেন জানেন না, তাহলে তার সম্পর্কে নোট আসতো। একটি নাটক যাওয়ার পরে সেই নাটকের পরের দিন সভাকক্ষে মিলিয়ে সবার সামনে সেটা ডিসেকশন করা হতো, হোয়াট ওয়েন্ট রং, হোয়াট ওয়েন্ট রাইট। এইটা কিন্তু বাংলাদেশ টেলিভিশন ছিল এক সময়। এখন অদ্ভুতভাবে সেই জায়গা থেকে, সে অদ্ভুত সোনালী জায়গা থেকে আমরা সরে এসেছি। আপনি আমাদের চলচ্চিত্রের দিকে তাকান, আমি মনে করি আমাদের চলচ্চিত্রের সোনালী যুগ ছিল যখন যুদ্ধ দেখে একটা মনোভাব ছিল যে বাংলা চলচ্চিত্রকে আমি দাঁড় করাবো। সেখানে পটেল ওয়ানি থেকে শুরু করে আসিয়া ছবি বানিয়েছেন, আপনি ছবিগুলোর নামও খেয়াল করতে পারেন। সোয়ে নদিয়া জাগে পানি, মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস পদ্মা নদীর মাঝে নিয়ে ছবি হয়েছে, খানাতা সেখানে ছিলেন প্রধান অভিনেতা। এবং পার্শ্ববর্তী দেশে সেই সময় এজে কাদ্দারের ছবি, তৃতীয় ছিলেন কিন্তু ওই ছবির কাস্ট। এই চ্যালেঞ্জগুলো আমরা কোথায় যেন হারিয়ে ফেলেছি, কোথায় যেন খুব সস্তা হতে হতে নিজেদেরকে এমন একটা জায়গায় নিয়ে গিয়েছি যেটা থেকে ফেরানোর পথ খুব মুশকিল। ফরিদুজ্জামান সাগরের বইতে সেটা খুব স্পষ্ট হয়ে আছে। অদ্ভুতভাবে স্মৃতি কি করে তিনি এত কথা লিখলেন এবং কি করে জানলেন আমি জানি না। তার প্রথম যে টেলিভিশনের সঙ্গে যার যে পরিচয়, সেটি আমার কাছে বর্ণনা শুনে মনে হয়েছে অনেকটা পথের পাঁচালী অপুর মতো, যে বিস্ময়ের সঙ্গে কাশ বনের এদিক থেকে গাছের তলায় বনের সঙ্গে ট্রেন চলতে দেখে, যে ট্রেন ধোঁয়ায় উড়ে চলে যায়। উনি জানলা দিয়ে একটা টুল রেখে পাশের বাড়িতে টেলিভিশন নামক একটি যন্ত্র এসছে, এটা দেখার চেষ্টা করছেন। বোধহয় সেই রকম অবলোকন থেকেই হয়তো তিনি এত বড় বই লিখতে পারেন। তারপর লিখেছেন যে ওই পাড়াতে মহল্লায় দ্বিতীয় টেলিভিশনটি তার। এবং অদ্ভুত হলো যে এমন একটি সাংস্কৃতিক পরিবারের থেকে আসা, যেখানে তার মা, এটা লেখা আছে বইতে, আমি বানিয়ে বলছি না, যে তার মা লিখতেন। রাবেয়া খাতুন আপনারা জানেন, বিখ্যাত উপন্যাসিক। তার যে পারিশ্রমিক পেয়েছিলেন, সে সময় একটি টেলিভিশনের দাম ছিল বোধ হয় 840, এরকম লেখা আছে। এইরকম একটা টেলিভিশন তার জন্য, তার ছেলের বায়নার জন্য হয়েছে। এরকম করতে গেলে হয়তো এরকম পারিবারিক পরিমণ্ডল লাগে। তার মা একাধারে ঔপন্যাসিক, সাহিত্যিক, গল্পকার। তার বাবা আবার সিনেমা পাগল একজন মানুষ, সিনেমা পত্রিকা বের করছেন, তাও প্রথম সিনেমা পত্রিকা, প্রথম সিনেমা পত্রিকা। এবং সেই পত্রিকা শুধুমাত্র বাংলাদেশের কথা না, সেখানে হলিউডের কথা, তৎকালীন টলিউডের কথা, এইরকম ভাবেই আসছে, বিভিন্ন গল্প আসছে। আপনি জানেন একটা সময় ছিল যে এখানে সেম টাইমে এই ঢাকাতে হলিউডে যে ছবি রিলিজ হতো, সেই ছবি এখানে রিলিজ হতো। নাজ, গুলিস্তান,
এর কতগুলো সিনেমাও ছিল যেখানে ইংরেজি ছবি রিলিজ হতো। এই যখন জায়গাগুলো খুব আমরা হারিয়ে ফেলেছি বলে আমার কাছে মনে হয়। আমাদের বিশাল ঐতিহ্য ছিল, আমরা পরবর্তীতে প্রায় মানে নকল প্রবণ হয়ে গেছে। আমাদের নিজস্বতা ছিল, আমাদের একটা যুদ্ধ ছিল টেলিভিশন নিয়ে। এই যে হরণ ভাই বললেন যে জামিল চৌধুরী, লেখাও আছে এখানে, জামিল চৌধুরী ওনাদেরকে সেন্ট্রাল গভর্নমেন্টের ক্লিয়ারেন্স ছাড়া তো টেলিভিশন হয় না, সুতরাং সেখানে বুঝিয়েছেন যে টেলিভিশনটা দরকার। তখন যতদূর আমি ভুল না করে থাকি একমাত্র বোধহয় লাহোরে টেলিভিশন হয়েছে পাকিস্তানে, দ্বিতীয় সম্ভবত ঢাকাতে পাকিস্তান টেলিভিশন কর্পোরেশন বা পাকিস্তান টেলিভিশন সার্ভিস, না লাহোরে হয়েছিল। যাই হোক, একটা এদিক ওদিক হতে পারে, এটা বলা আছে এর মধ্যে। হ্যাঁ, সো এটা একটা কারণ শোনা যায়, সেটি হলো যে আইয়ুব খান আমাদের দেশে অজনপ্রিয় ছিল। আইয়ুব খানের প্রচার মাধ্যম খুব স্ট্রং ছিল না এখানে। প্রথম থেকে বাঙালি খুব এই আইয়ুব স্বৈরাচারের বিরুদ্ধে কিন্তু এক ধরনের প্রতিবাদের জায়গা সবসময় তৈরি করে এসছে। আইয়ুব খানের প্রচার যন্ত্রকে স্ট্রং করানোর জন্য এরকম একটি জায়গা তাকে বোঝানো হয়েছে। এবং আপনি দেখবেন যে সাগর ভাইয়ের বইতে আছে, যেদিন টেলিভিশন ঢাকা কেন্দ্র উদ্বোধন করতে এসছেন উনি, সেদিন কিন্তু একটা প্লেটের উপরে খোদাই করে তাকে, যেহেতু প্রেসিডেন্ট, তাকে একটা উপহার দিতে হবে, এইটা উনি খুব যুক্তি করে, খুব চিন্তা করে, যেহেতু এটা যদি আমলাতন্ত্রের কারো হাতে যায় দেখালে না করতে পারে। কেন? টেলিভিশনের বাক্সের মধ্যে আলপনা, যেটা টিপিক্যালি বাংলাকে রিপ্রেজেন্ট করে, এটাই বই থেকে আমি পেয়েছি। এবং শেষ মুহূর্তে কিন্তু এটা আইয়ুব খানকে ধরে দেওয়া হয়েছে, গিফট করে দেওয়া তাহলে খুব ধুরন্ধর না করতে পারে। এটা ওখানে এরকম অনেক কিছু হয়েছে। 23শে মার্চের অদ্ভুত গল্প, 1971 23শে মার্চ পাকিস্তান ডে। তার আগে বাংলাদেশের পতাকা উঠে গেছে, বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয়ে গেছে। টেলিভিশনের মধ্যে কিছু কর্মচারী এবং অফিসাররা বললেন যে আমরা ওই দিন পাকিস্তানের ফ্ল্যাগ দেখাবো না। কি নীরব একটি বিদ্রোহ, অথচ বিদ্রোহ সেটা কিন্তু। এবং ওই দিন ইচ্ছা করে ট্রান্সমিশন ডিলে করতে করতে উনি লিখেছেন 9:30 শেষ হতো, আমি ঠিক জানি না কতটুকু, আমার মনে হয় নিশ্চয়ই সেটা অথেন্টিক। সেইটা 12টার পরে নিয়ে যাওয়া হয়েছে। কেন? 23শে মার্চ দেখানো হলো না, দেখানো হলো 24শে মার্চ। সময় অনুসারে সেটা 24শে মার্চ চলে যায় ইংরেজি সময় অনুসারে, তারপর টেলিভিশন দেখানো হলো। এই বইটি নিয়ে আমার মনে হয়েছে বারবার, যদি কেউ শুধুমাত্র ওই সময়কার বিদ্রোহ, ওই সময়কার মনন, এই সমস্ত নিয়ে যদি কেউ একটা ফিল্মও বানায়, this is going to be, I think, absolutely brilliant film. এবং আমাদেরকে থামতে হবে না। আচ্ছা, আমাকে থামতে হলে কিন্তু থামলে ভালো লাগে বলবেন। হ্যাঁ, সো এই যে সংসপ্ত বলে একটি নাটক হচ্ছে, আপনারা জানেন, যেটা শহীদুল্লাহ কায়সারের লেখা বিশাল উপন্যাস। এটা কিন্তু এক ওই ধর্মান্ধ, ধর্ম নিয়ে যারা ব্যবসা করতে যে তাদের বিরুদ্ধে। এবং শহীদুল্লাহ কায়সার ফিলোসফি করে অনেক বেশি খোলা মনের মানুষ ছিলেন। এইটি কিন্তু 1970 সালে হয়েছিল প্রথম। আব্দুল মামুন তখন কিন্তু সংসপ্তক বানাবেন, সে সময় কিন্তু শুরু হয়ে গেছে। কাস্টিং ছিল, লেখু ছিল রাজু আহমেদ, এটিএম শামসুজ্জামান ছিলেন কামকারা রমজান, রোজি আফসারি বা রোজি মালিক উনি ছিলেন কবলি ছিলেন হচ্ছে আপনার রেবুবু। আর আমার যে ক্যারেক্টার সেটা তখন আসি, তার আগে বন্ধ হয়ে গেছিল। বন্ধ হয়ে গেছিল কেন? প্রতিবারই এই রেকর্ডগুলো করে পাকিস্তানে পাঠানো হতো। সেখান থেকে সেন্সার হওয়ার পরে, যেটা আমাকে আব্দুল আল মামুন বলেছিলেন, সেন্সার হওয়ার পরে ঠিক আছে কিনা ওরা যখন ক্লিয়ারেন্স দিল তখন এটা অনেক হতো।
একটা দুটো এপিসোড যাওয়ার পরে বা কয়েকটা আমি জানি না, পাকিস্তান টেলিভিশন কর্পোরেশন পাকিস্তানের কর্তৃপক্ষটা বন্ধ করে দেয়। মোহাম্মদ আমাকে বলেছিলেন যে এটা দেখার পরে পাকিস্তান টেলিভিশনে কেউ বলেছিল সালেনা তো কামাল কর দিয়া। এগুলো ইতিহাস, এগুলো যুদ্ধের ইতিহাস। আমাদের থিয়েটার সৃষ্টি কিন্তু এরকম ভাবে কিচ্ছু নেই, নিয়মিত নাট্য চর্চা করতে হবে। সেইভাবে কিছু লোক দাঁড়িয়ে গেল স্বাধীনতার পরবর্তীতে মুক্ত বাতাসের মধ্যে যে আমরা নিয়মিত গ্রুপ থিয়েটার চর্চা করবো, কোনো কিচ্ছু নাই। প্রথমে সকালের দিকে ব্রিটিশ কাউন্সিল হতো, তারপর আস্তে আস্তে মহিলা সমিতি, যে মহিলা সমিতিতে নিয়মিত নাট্য চর্চা, যেটা আমরা বলি নাট্য আন্দোলন হয়েছে। কেন? কতগুলো লোক এখান থেকে তো সরাসরি কোনো প্রাপ্তি নাই। এবং আমি আপনাকে বলি, আমি নিজে প্রত্যক্ষ যে তখন ঢাকা টেলিভিশনে ধরুন 80